খানবাড়ির সাদা সোফায় গম্ভীর মুখে বসে আছে আরিফ, আর তাকে জাপটে ধরে বসে আছে গোটানো অবস্থায় মায়া। দীর্ঘ টানাপোড়েনে ৮ মাস পর ভাই বোনের ফিরতি দেখা। আবেগী মন ভাইয়ের কোমর দুহাতে জাপটে ধরে বুকে মাথা রেখে সোফার উপর পা ভাঁজ করে বসে আছে। জুইকে দিয়ে যেতে এসেছিল মায়ের কাছে আরিফ। মায়া প্রথমে আরিফকে দেখে আদুরে উৎফুল্ল হয়ে কান্না বিসর্জন করলেও এখন আদুরে সহিত লেপ্টে আছে ভাইয়ের বুকে। কান্না থেমে গেছে। দীর্ঘ সময় নিয়ে আরিফ থেকে থেকে মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মায়া মৃদু নাক টানছে, অনেকটা কান্না করছে। জুই আরিফের অন্য পাশটায় ঘাপটি মেরে বসা। দুজনকে দুপাশে নিয়ে মধ্যবর্তী স্থানে আরিফের অবস্থান। ঠিক তার সামনে হেনা খান হাসি মুখে বসে আছে। ওনার মুখভাব গম্ভীর না থাকলেও খানিকটা অস্বাভাবিক জড়তা কাজ করছে আরিফের সাথে কথা বলতে ওনার। তারও অবশ্য নির্দিষ্ট কারণ আছে। কারণটা অহেতুক নয়, যুক্তিসঙ্গত। কারণ মায়াকে ঘিরেই। হেনা খান গোল গোল চোখে আরও একবার ৩ ভাই বোনকে পরখ করে নিলেন অতি সন্তর্পণে। মুখে টান টান হাসি রেখে আরিফকে উদ্দেশ্য করে স্নিগ্ধ ভেজা কণ্ঠে মুখ খুললেন তিনি। শফিক আসলো না কেন আরিফ? তোমাদের সাথে শফিককে নিয়ে আসলে না কেন দাদু ভাই? গম্ভীর মুখে চোখ তুলে তাকালো আরিফ হেনা খানের দিকে। অতি সুন্দর সেই মুখখানা হেনা খানের। বাড়ন্ত বয়সের সাথে গালের চামড়ার বয়সের কারণে ঝুলে গেলেও চেহারা গঠন ও সৌন্দর্যতা বলছে তিনি কিশোরী বয়সে কতটা আবেদনময়ী সুন্দরী রমণী ছিলেন। শেষ বয়সে এসেও যেন তা প্রকাশ পাচ্ছে ক্ষীণে ক্ষীণে। আরিফ গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে সংযম শান্ত করল। হেনা খানের কথার প্রত্যুত্তরে শান্ত কণ্ঠে বলল, বাবার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তাই আমাকে আসতে হলো জুইকে নিয়ে। তৎক্ষণাৎ স্বর্ণাভে বলে উঠল হেনা খান, সে কি হয়েছে শফিকের? সিরিয়াস কিছু নয় তো? এখন কেমন আছে তোমার বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা, তেমন কিছু হয়নি, তবে লং জার্নি করতে হার্টের সমস্যা হয় ওনার, তাই উনি আসতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল হেনা খান। যাক আলহামদুলিল্লাহ তোমার বাবা ভালো আছে, কিছু হয়নি, তাতেই অনেক। কিন্তু তুমি এসেছো যে, এতে কিন্তু আমি দ্বিগুণ খুশি হয়েছি। লাস্ট তোমাকে দেখেছিলাম ২-২.৫ বছর আগে, তাও মায়াকে খানবাড়িতে নিয়ে আসার সময়। এরপর আর তোমার সাথে তেমনভাবে দেখা হয়নি। হেনা খান জিজ্ঞেস করলেন, তুমি এখনও আমাদের উপরে নারাজ? আরিফ দাদুভাই গম্ভীর মুখে উত্তর করলো আরিফ, নারাজ হওয়াটা কি অযৌক্তিকর বা অস্বাভাবিক কোনো কিছু দাদিমা? আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? নিশ্চয়ই অনেক কিছু করতেন, যেটা আমি ভাই হয়ে আজও পর্যন্ত করতে পারিনি বোনের জন্য। তুমি ভুল বুঝছো আমাদের আরিফ। খানবাড়ির প্রতিটা সম্পর্ক খারাপ নয়, হয়তো পরিস্থিতিটা অন্য ধাঁচের ছিল, কিন্তু তাই বলে আম্মু আয়ন ভাইয়া আজ রাতের ফ্লাইটে। হেনা খান কথা বলতে বলতে থামলো মেহেরবান ও ফিহার হঠাৎ আগমনে, আর ফিহা কথা বলতে বলতে থামলো বেখেয়ালি চোখ পড়ায় আরিফকে দেখে। নিজের মায়ের পেছন পেছন মুঠোফোন দেখাতে দেখাতে খানবাড়ির সদ্য দরজা দিয়ে প্রবেশ করছিল সে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সামনের মানুষটার সাথে হঠাৎই মুখ দর্শন অপদস্থ হলো ফিহা। থমকে গেল যেন জায়গায়। শির দ্বারা বয়ে গেল চাপা শিহরণ। থমথমে পরিবেশটা হঠাৎই নীরব উত্তেজিত হয়ে উঠল চাপা কষ্টে দুপ্রান্তের দুটো মনের ভিতর। এতক্ষণ যাবৎ খুশিতে ঝলঝল করা ফিহার চোখ দুটোতে মুহূর্তে তীব্র ভয়ার্থ চাপা আর্তনাদ ফুটে উঠল। টইটুম্বুর হলো চোখ দুটোর পাতা। ভয়ার্থ হাত দুটোতে কম্পন সৃষ্টি হলো তৎক্ষণাৎ, যার রেশ টেনে মুহূর্তে ছিটকে পড়ল ফিহার হাতে ধরে রাখা মুঠোফোনটি ফ্লোরে। তীব্র শব্দ হলো। ফিহার হঠাৎ কাণ্ডে মনোযোগ নষ্টে বিরক্তি প্রকাশ করলো মেহেরবান। মেয়েকে রাগী চোখে রাঙিয়ে পা বাড়ালো সামনে হেনা খানের দিকে। মায়ের পাশে বসতে মেহেরবান হেনা খানের উদ্দেশ্যে বলল, ও কি শফিক ভাইয়ের ছেলে মা? আমাদের শফিকের বড় ছেলে, মায়া জুয়ের বড় ভাই। কারো কথায় যেন মস্তিষ্ক অব্দি পৌঁছালো না আরিফের। রাগ দুঃখ কষ্ট পোষণ করে ঠায় তাকিয়ে রইল ফিহার ভয়ার্থ মুখশ্রীতে সে। আরিফের মুখভঙ্গির উপর থেকে শক্ত থাকলেও ভিতর দিয়ে যেন শত টুকরোয় খণ্ডিত হলো প্রেয়সীর ছলনাময় মুখখানা দেখে। বিশ্বাসঘাতকতায় ভালোবাসায় দুটো মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো ক্ষণিকক্ষণে, কিন্তু মন ভাঙচুর হওয়ার বিকট শব্দটা বিন্দুমাত্র শুনল না কেউ। দুটো মানুষ চোখে প্রকাশ পেল দুই ধরনের যন্ত্রণা। ফিহার চোখের ভয়ার্থ আর্তনার জলজল করলেও আরিফের চোখে প্রকাশ হলো প্রেয়সীর বিশ্বাসঘাতকতার তীব্র ক্ষুব্ধ। প্রেয়সীর বিশ্বাসঘাতকতা যেন বুকটা দগ্ধ দহনে আগুনে পুড়ে উঠল মুহূর্তে আরিফের। চোখের কার্নিশ লাল হতে শুরু করলো। নিজেকে সংযম করতে সে তৎক্ষণাৎ নিজের মাথা ঝুঁকিয়ে নিল, দৃষ্টি স্থির করলো ফ্লোরের দিকে। আরিফের হঠাৎ নত মস্তিষ্কের কারণটা অতি সন্তর্পণে ধরে নিল ফিহা। ভালোবাসার মানুষটির মনের ঘটে যাওয়া ঝড় তাণ্ডবটা বুঝতে পেরে মুহূর্তেই চোখের পাতা টইটুম্বুর হলো ফিহার। চোখের পানি টপ করে গাল গড়িয়ে পড়তেই দ্রুত হাতে মুছে নিল ফিহা কেউ দেখার আগেই, কিন্তু বেশিক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারল না সে আরিফের নত মস্তিষ্কের ঝুঁকে বসে থাকা দেখে। বুক কেঁপে উঠল ভালোবাসার মানুষটির বেগতিক মনের অবস্থা বুঝতে। নিজের ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর বৃহা চেষ্টা করলো। ফিহা অবশেষে সফল হতে পারবে না ভেবে তৎক্ষণাৎ পিছনে ঘুরে চলে যেতে চাইলো ড্রয়িং রুম থেকে, কিন্তু তার আগেই পিছন থেকে ডাকলো মেহেরবান, ফিহা কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। পিছন ঘুরলো না ফিহা, বরং সামনের দিকে তাকিয়ে কোনো রকম কান্না আটকিয়ে বলল মেহেরবানের উদ্দেশ্যে, বাইরে যাচ্ছে আম্মু, গাড়ির মধ্যে আমার একটা পার্সেল ফেলে এসেছি, সেটা নিয়ে আসবো। আর দাঁড়ালো না ফিহা, যথাসম্ভব দ্রুত হাতে ফ্লোর থেকে
নিজের ফোনটি তুলে নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ফিহা যেতেই তিক্ততা উঠে দাঁড়ালো আরিফ মায়াকে নিয়ে। নিজের চাপা কষ্টগুলো সংযম করে মুখে ভর্তি হাসি টানলো কৌশলে। জুইও মায়ার মাথায় আদুরে হাত রেখে বুলিয়ে বলে, সাবধানে থাকিস তোরা। জুইকে তোর কাছে রেখে যাচ্ছে ঋতু, জুইয়ের খেয়াল রাখবি। সাথে এই বাড়ির সম্পর্কের বেড়া জালে যেন জুই না আটকায়, সেটাও খেয়াল রাখবি ভাইয়ের হয়ে, কেমন? আমি আবার আসবো তোদের নিতে কিছুদিনের মধ্যে, ভালো থাকবি। আরিফের হঠাৎ এমন ইঙ্গিত স্বরূপ কথার মানে কেউই বুঝলো না, তবে মায়া টলমল চোখে ভাইকে জাপটে ধরা অবস্থায় সম্মতি জানালো মুহূর্তে। ধূপধাপ পা ফেলে খানবাড়ির গেটের সামনে এগিয়ে যেতে হঠাৎ কেউ একজন আরিফকে পেছন থেকে দুহাতে জাপটে ধরে পিঠে মাথা ঠেকিয়ে হু হু করে শব্দ করে কেঁদে উঠে লাগলো। আই এম সরি আরিফ, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করো। আরিফ নড়ল না বিন্দুমাত্র, ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। এই কণ্ঠ, এই নারী, এই ছোঁয়া বহু পরিচিত তার। দীর্ঘ 3টা বছরের সযত্নে লালন করা ভালোবাসার মানুষটি তার, যাকে ছাড়া সে প্রাণহীন মেরুদণ্ডর মতো। আজ সেই ভালোবাসার মানুষটি হঠাৎ করেই চির অচেনা হয়ে গেল মুহূর্তে। দীর্ঘ 3টা বছরের ভালোবাসার বিশ্বাসঘাতকতা করলো, তার সত্যিকারের ভালোবাসাটা মিথ্যা বানিয়ে দিল। কেন তার ভালোবাসাটাকেই মিথ্যা বলে দিল তার প্রেয়সিনী? নিজের প্রশস্ত বুকের বাঁধন হতে ফিহার হাত দুটো জোরপূর্বক ছাড়িয়ে নিতে নিতে বলল, ভাগ্য আমার, তোমার মিথ্যার অতলে হারিয়ে গেল আমার সত্যিকারের ভালোবাসাটা। ফিহু, আমি কাকে দোষ দিব, কাকে বলবো? আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি। কেন? কে আমার বিশ্বাস ভালোবাসা পুনরায় ফিরিয়ে দিবে আমাকে? ফিহু, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে চেয়েছিলাম নিজের অর্ধাঙ্গিনী হিসেবে। তাহলে তুমি কেন আমার সত্যিকারের ভালোবাসা মিথ্যার কলঙ্কের দাগ লাগালে? আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন ছিল তোমার কাছে যে সামান্য সত্যিটুকু বলা প্রয়োজন মনে হলো না তোমার? জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে ফিহাকে টেনে নিজের সামনে দাঁড় করায় আরিফ, কিন্তু তাও বেশিক্ষণ ধরতে পারল না ফিহাকে সে, কারণ ফিহা আবারও দুহাতে জাপটে ধরে আরিফের বুকে মুখ গুজিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আই এম সরি, তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মেনে নেব, তারপর আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ভালোবাসার মিথ্যা বলো না, আমি মরে যাব তুমি হিনা। আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমি নিরুপায় ছিলাম তোমার ভালোবাসায়। তোমাকে হারাতে চাই না বলেই আমি তোমাকে প্রতিবার মিথ্যা বলেছিলাম যে আমি খানবাড়ির কেউ হই না, আমি খানবাড়ির কাউকে চিনি না, আমার সাথে খানবাড়ির কোনো সম্পর্ক নেই। সত্যটা বললে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আরিফ, তোমাকে ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না বলেই মিথ্যা পথ অবলম্বন করেছিলাম এতদিন। এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব তুমি হিনা। প্লিজ এতটা স্বার্থপর হয়েও না তুমি, আমাকে ক্ষমা না করো তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ আরিফ, মরে যাব আমি। আরিফ ফিহাকে বলল, যে সম্পর্কে শুরুটাই হয়েছিল মিথ্যা দিয়ে, সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় না কখনো মিথ্যা দিয়ে শুরু সম্পর্কের, তাই আমাদেরটাও টিকলো না। তোমার মিথ্যা দাবিতে আমার সত্যিকারের ভালোবাসাটার আজ ইতি ঘটলো ফিহু, তুমি শুনতে পারছো? আমার বুক ফাটা আর্তনাদটা, আমার কষ্ট হচ্ছে ফিহু, ভীষণ কষ্ট হচ্ছে আমার। মায়ের অবস্থান তার নিজ রুমে, রাত 8টা কি 9টা, গায়ের ঈদের সেদিনকার ব্রাউন জ্যাকেটটি জড়ানো, নিজের অর্ধ পরার বই খাতাগুলো এলোমেলো অবস্থায় পড়ার টেবিলের উপর খোলারত রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে মায়া। দৃষ্টি চলচল টইটুম্বর আখি নয়ন, গুটি হাতে চেপে ধরে আছে হৃদের মাস্কটি। দৃষ্টি স্থির করার হৃদের সেই মাস্কটির উপর। মায়া কান্নায় নাক টানল, কিশোরী আবেগটা যেন কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। এতদিন হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে হৃদের সামনে যেতে ভয় করলেও আজকাল যেন মায়ার ঈদকে প্রচণ্ড মিস করছে, বিশেষ করে যবে থেকে শুনেছে তার বিয়েটা হয়েছে মিস্টার ভিলেনের সাথে। তবে থেকে মনটা যেন আরও ব্যাকুল হয়ে থাকে হৃদের একটু মুখ দর্শনের জন্য মায়ার। কিন্তু মায়ার পাষণ্য মিস্টার ভিলেনটা অনেক নির্দয়। মায়াকে ছেড়ে আজ গোটা 4 দিন ধরে ভিন্ন দেশে রয়েছে সে, কোথাও আছে তাও কেউ জানে না, আর না কারোর সাথে যোগাযোগ করে। বিগত 4 দিন মায়া আড়ি পেতে হেনা খান ও আরাফ খানের কথা শুনতো একটু করে জানার জন্য তার মিস্টার ভিলেন কোথায় আছে, ভালো আছে কিনা। কিন্তু বরাবরই নিরাশ হতো এটা শুনে যে মায়ের মিস্টার ভিলেন আসলে কারোর সাথে যোগাযোগই করেনি বিগত 4 দিনে। মায়া ঠোঁট উল্টায় কান্নায়, মনের কষ্টে তিরতির করে কেঁপে ওঠে মায়ের ওষ্ঠদয়। টইটুম্বর হওয়ার চোখের জল গড়িয়ে পড়তেই জ্যাকেটের হাতা দিয়ে গাল মুছে নিল, ঘুরে তাকালো ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজের অশ্রুসিক্ত প্রতিবিম্বটা চোখে পড়তে অভিমানী হাতে তৎক্ষণাৎ দুগাল ভালো করে মুছে নিল মায়া। মনোভাব শক্ত করলো দৃঢ় অভিমানে। যে ব্যক্তি একটাবার তাকে বলে যাওয়ার প্রয়োজন বোধই করে মনে করেনি, তার জন্য কিসের মন খারাপ আবার মায়ার? সে কেন কষ্ট পাবে এমন বাজে লোকের জন্য? দুনিয়াতে কি মন খারাপের কারণ অভাব পড়েছে মায়ার জন্য? এই বাজে লোকটার জন্য বসে বসে তাকে মন খারাপ করতে হবে? দরকার পড়লে সে মালার থেকে মন খারাপ ভাব ধার নিবে। মালার সারাদিন যে পরিমাণ কষ্ট বিলায় মন খারাপ করে বাংলা সিনেমা দেখে দেখে, সেও না হয় মালাকে শোকে কাতর হয়ে কষ্ট বিলাবে, মন খারাপ করবে সমান তালে। তারপরও মায়া এই মিস্টার ভিলেনের জন্য কাঁদবে না, মন খারাপও করবে না একদম। মায়া প্রচণ্ড অভিমানে নিজের হাতে চেপে ধরা হৃদের মাস্কটি ঠাস করে রাখলো ড্রেসিং টেবিলের উপর। অভিমানে জেদ্দে গায়ের জড়ানো হৃদের জ্যাকেটটি টেনে খুলতে গিয়েও হঠাৎ থেমে গেল, কপাল কুচকে নাক লাগালো
হৃদের জ্যাকেটের কলারের উপর। মুহূর্তেই মায়ার নাকে বাজল জ্যাকেটের মধ্যে মিশ্রিত হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণটি। কিশোরিনীর মায়ার শরীরময় মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ দু চোখ বন্ধ করে নিলে উত্তেজনায়। শরীরের কম্পন কমল না, বরং জোরালো হলো দৃঢ়ভাবে। ঘুঁটি হাতে শক্ত করে চেপে ধরে রাখলো হৃদের জ্যাকেটটিতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে পুনরায় চোখ মেলে তাকালো। মৃদু কম্পিত হাতে আবারও হৃদের জ্যাকেটের কলার টেনে নাকে লাগিয়ে চোখ বন্ধ করে বার কয়েক নিজের মাঝে শ্বাস টানলো মায়া। হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণে মায়ার মন প্রাণ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। স্থির মায়ার আসক্ত চোখ দুটো মেলে পুনরায় তাকায় আয়নার নিজের প্রতিচ্ছবির দিকে। কম্পিত হাত বুলিয়ে হৃদের জ্যাকেটটির উপর স্পর্শ করতেই মায়ের শির দ্বারায় যেন এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হলো। মনে হলো এই বুঝি হৃদ মায়ার শরীরের সাথে লেপ্টে আছে গভীরভাবে। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল নিজের ভাবনায় জন্য। উত্তেজিত হয়ে দ্রুত হাতে মায়া নিজের গায়ে থেকে হৃদের জ্যাকেটটি টেনে খুললার মধ্য দিয়েই পেছন থেকে কেউ একজন ভারী বিস্ময়কর কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ঋতু কী হয়েছে তোর? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? মায়া চমকে ওঠে। তৎক্ষণাৎ পিছনে ঘুরতেই চোখে পড়ল জুঁয়ের বিস্ময়কর দৃষ্টি। থমথম খেয়ে যায় মায়া। জুঁই এই রুমে কখন এসেছে জানা নেই মায়া। জুঁয়ের অনুপস্থিতিতে মায়া হৃদের গায়ে জ্যাকেটটি গায়ে জড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে জুঁয়ের আগমনেও তীক্ষ্ণ প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করলো মায়া। জুঁয়ের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, তুই বুঝবি না। মায়ের কথা পছন্দ হলো না জুঁয়ের। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে দেখে নিয়ে ধূপধাপ পা ফেলে এসে বলল, মায়ের সম্মুখে বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তো বোঝা আমাকে, আমি তোর থেকে বড়, তাই সব কিছু তোর আগেই বুঝবো, তুই শুধু বল। মায়া উত্তর করলো না জুঁয়ের কথায়, বরং জুঁয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়িয়ে ঘুরে দাঁড়ালো পুনরায় আয়নার দিকে। নিজের গায়ের জ্যাকেটটি খুলতে খুলতে জুঁয়ের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলবো? বলার মতো তো কিছু হয়নি। কপাল কুঁচকে বলে উঠল জুঁই, তুই কি নিজেকে আমার থেকে বড় প্রমাণ করতে চাইছিস ঋতু? আমি সব কিছু কি বুঝি? আমি তোর থেকে গুনে গুনে 7 মাস 13 দিনের বড়। আমার সাথে মিথ্যা নয়, সত্যি বলবি, সম্মানের সাথে কথা বলবি, বুঝলি? হৃদয় জ্যাকেটটি ভাঁজ করে হাতের উপর রাখলো মায়া। স্বাভাবিক ন্যায় ঘুরে তাকালো জুঁয়ের দিকে। হালকা চোখ মুখ কুঁচকে বলল, বড় বলে কি মাথা কিনে নিয়েছিস তুই আমার? তুই বড়, এটা তোর সমস্যা, আমার না। তাছাড়া সম্মান কে আবার? আমি কোনো সম্মান টম্মানকে চিনি না, তাই তো কোনো সম্মানের সাথে কথা বলতে পারবো না। তুই কথা বললে বল, নয়তো বাদ দে। মায়া কথায় মুহূর্তে থমথমে খেয়ে যায়। জুই ভাবলো হয়তো সে মায়াকে তার কথাগুলো বুঝাতে পারেনি, তাই জুই মায়াকে বোঝানোর জন্য পুনরায় বলে ওঠে, মানে ইজ্জত দিয়ে কথা কইবি আর কি। আগের ন্যায় বলে উঠলো মায়া, ইজ্জত পাবে কই এখন আবার? আমার কাছে ইজ্জত নাই, তোর কাছে থাকলে দে আমাকে, আমি তোকে দিয়া কথা কই। মায়ের ঘুরপ্যাচ কথায় মুহূর্তে তেতে ওঠে জুই। বিছানার পাশে ছড়িয়ে পড়ে থাকা বালিশের কুশন দিয়ে ছুঁড়ে মারতে মারতে বলল মায়াকে, কুত্তি মজা লস আমার সাথে? বালিশের কুশনটি ক্যাচ করতে করতে মায়া বলল, মজা নিব কেন? তুই কি আমার ভাবি লাগোস নাকি? তৎক্ষণাৎ স্বর্ণাবে কিছু মনে পড়তেই মায়া চমকে ওঠে। নিজের ভুল শুধরিয়ে তুমুল গতিতে জুঁয়ের উদ্দেশ্যে বলল, ভাবি লাগোস তো তুই আমার। মজা করা যায় না তোর সাথে? মায়ের খাপছাড়া কথায় মুহূর্তে থমকায় জুঁই। ভুলে যাওয়া বিষয়গুলো পুনরায় একে একে মনে পড়তে ভীষণ ভয় জড়তা কাজ করলো নিজের মাঝে জুঁয়ের। কিন্তু দমে গেল না মায়ের সামনে, বরং চোখ মুখ শক্ত করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভাবি তো তুইও আমার লাগোস, সেই সুবাদে একটা মজা তো আমিও করতে পারি। জামাইয়ের বিরহে বিরোহিনী হয়ে যে তুই রাত বিরাতে জামাইয়ের জ্যাকেট পরে ভং সেজে বসে থাকিস? জামাইয়ের বিরহে বিরোহিনী হয়ে যে তুই রাত বিরাতে জামাইয়ের জ্যাকেট পরে ভং সেজে থাকিস, সেটা কি আমি কাউকে কইছি? তুই যে এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলি, আমি কি সেটাও কাউরে কইছি? কই না তো। একদম চুপ থাকছি বিগত 3 মিনিট ধরে। দরকার হলে আরও 3 মিনিট চুপ থাকমু, কিন্তু 4 মিনিটের মাথায় বোম ফাটামো তোর শ্বশুরবাড়ির মানুষদের কাছে। যা যা দেখছি সব কমু। এখন বল তুই কোনটা চাস? আমার সাথে ভাবি ভাবি খেলবি, নাকি বোন হয়ে চুক্তিপত্র করবি? চুক্তিপত্র থাকবে যে তুই ভালোই সত্যিটা আমাকে জানাবি সম্মানের সহিত, কোনো রকম ভনিতা ছাড়া। এখন বল কোনটা করবি? নিজের চুরি ধরা পড়ার মতো ভয়ে খানিকটা দমে গেল মায়া। জুয়ের সামনে ভনিতা না করে সোজাসাপটা বলল, কি শুনতে চাস তুই? এই তো ময়না লাইনে আইসো, এখন আমি যা প্রশ্ন করি তা বলে ফেলো তো। তোমার এই অদ্ভুত আচরণের কারণ কি? তুমি যে এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করতেছিলা, সেটার আসল কাহিনী কি? প্রকাশ করো আমাকে। আর এই জ্যাকেটটা কার? এই জ্যাকেটের মালিক কে? ভাই? না, এটা আমার জ্যাকেট। তোর এই জ্যাকেট? না, টপ মারছিস আমাকে। তোর সাইজের জ্যাকেট কি দুনিয়াতে কম পড়ছে? হ্যাঁ, এই জ্যাকেট তোর কিভাবে হয়? প্রথমত এই জ্যাকেটের চেহারা একটা ছেলে ছেলে ভাব, মেয়েলি কোনো স্বভাব নাই জ্যাকেটের গায়ে। দ্বিতীয়ত এই জ্যাকেটের ভিতর তোর মতো রিক্তা 3টা অনায়াসে জায়গা পাবে। জ্যাকেটের শরীর তোর হাঁটু অব্দি ঠেকছে, আর হাতা দুটো কথা তো নাই বললাম। জ্যাকেটের হাত দুটো তোর হাতের থেকে 1 হাত বেশি বড় ঝুলে আছে। এখন তুই আমারে বুঝা, এই জ্যাকেটের মালিক তুই কেমনে হইলি? জুয়ের পরপর যুক্তিতে খানিকটা হাঁসফাঁস করলো মায়া। ইতস্তত গলায় বলল, আমারই, আসলে উনি দিছে আমাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর উনি কে আবার? ভাই দিছে?
আর কথা বাড়ালো না জুই, চুপ করে গেল, কারণ পার্সোনাল বিষয়ে কথা না বলার বেস্ট বাবা শিখিয়েছে। তাই মায়ার বিষয়গুলো আর ঘাটালো না জুই। তবে প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো মায়াকে, ফিহা আপুর ব্যাপারে কিছু বলতে পারিস তুই? মুড অফ দেখলাম। হৃদয়ের জ্যাকেটটি ভাঁজ করে নিজের কপাটে তুলে রেখে পিছনে ঘুরে মায়া জুয়ের প্রশ্নের উত্তরে বলল, না তো, কেন, কি হয়েছে ফিহা আপুর? জানি না, আপুর রুম থেকে আসলাম মাত্র ওনাকে আমার কাছে স্বাভাবিক মনে হলো না, অস্বাভাবিক লেগেছে। অনেকটা সময় নিয়ে কান্না করলে যেমনটা লাগে তেমনটাই লেগেছে আমার কাছে। হয়তো কোনো বিষয় নিয়ে আপসেট। তুই কি জানিস কিছু? না, আপুকে দুপুরও তোর ঠিক দেখলাম হাসি খুশিতে, ঠিক হঠাৎ কি হবে ওনার? তো তোকে কিছু বলেছে? আমি প্রশ্ন করেছিলাম, আপু কিছু বলেনি আমার, উল্টো আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেছিল। আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হয়নি। হয়তো পার্সোনাল বিষয় হবে, তাই কিছু শেয়ার করতে চাচ্ছে না হয়তো আমার সাথে, হয়তোবা। আচ্ছা ঋতু, জিজুকে মনে হয় বাড়িতে তেমন একটা থাকে না, তাই না? নিজের বই খাতা নিজের কাছে টানতে টানতে মায়া বলে, জিজু সবসময় থাকে কোথায় ঋতু? জুয়ের পরপর প্রশ্নে মুহূর্তে তেতে উঠল মায়া। নিজের ভিতরে জমানো অভিযোগের কারণে যার রেস্টুরেন্টে নাক মুখ কুচকে বলে উঠল, তোর জিজু শ্বশুরবাড়িতে থাকেন সব সময়, বউকে ছাড়া ওনার এখানে থাকতে ভালো লাগে না বিধায় 2 দিন পরপর চলে যায় শ্বশুরবাড়িতে গোপনে। এবার তাই করছে, কাউকে না জানিয়ে শালাকে নিয়ে চুরি করে ফিরতে চলে গেছে শ্বশুরবাড়িতে। বিস্মিত কণ্ঠে বলল জুই, শ্বশুরবাড়ি, বউ, শালা, এগুলো কে আবার জিজুর? আগের নয় বলে উঠল মায়া, যেখানে 2 দিন পরপর উনি চলে যায় সেটা হলো ওনার শ্বশুরবাড়ি, আর বউ হলো ওনার কাজ। সারাদিন লেপ্টে থাকে এই বউ নামক কাজের সাথে, আলাদা করাই যায় না তাকে। খাওয়া দাওয়া ঘুম সব বাদ এই বউ পাইলে। বাকি আমরা সবাই জলে আর তলে ওনার জন্য। আর শালা হইল আসিফ, সারাদিন ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। যেখানে যাবে সেখানেই থাকবে এই শালা নামক প্রাণীটি। না আমার জামাই নিজের শালারে ছাড়তে চায়, আর না শালা তার দুলাভাইয়ের ছাড়তে ইচ্ছুক। একমাত্র টয়লেটে ছাড়া বাকি সব জায়গায় শালা দুলাভাইয়ের সঙ্গে গলাগলিভাবে জোরালো আঠার মতন, ছাড়াছাড়ির নয়। মায়ের এমন কথায় মুহূর্তে জুই গড়াগড়ি খেয়ে বিছানায় লুটপাট চালায় হাসতে হাসতে। দিনটি বৃহস্পতিবার, ভ্যাবসা গরমে খাখা রোদময় দুপুর। কলেজে হাফ ডেতে ছুটি হওয়ায় সবেমাত্র কলেজ থেকে ফিরল মায়া খানবাড়ির গেট ধরে। গাড়ি থেকে নামতেই চোখ মুখ কুচকে আসে তপ্ত রোদে মায়ার। প্রখর রোদে থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ নিজের মুখের সামনে একটা হাত ধরে ছায়া দিল। রয়ে শোয়ে ধীরস্থের সামনের দিকে পা বাড়াতে গিয়ে অসাবধানতাবশত শুলেস সাথে নিজের পা বেছে হোঁচট খেয়ে পড়তে গিয়েও গাড়ির সাইড ধরে ব্যালেন্স ঠিক করলো মায়া। প্রচণ্ড বিরক্তি নিয়ে নিজের পায়ের দিকে তাকায়। জুতার শুলেস দুটোই খোলা অবস্থায় জমিনে গড়াগড়ি খেতে দেখে মায়া বিরক্ত নিয়ে তপ্ত শ্বাস ফেলে উপর হয়ে ঝুঁকে নিজের পায়ের শুলেস বাঁধার চেষ্টা করলো, কিন্তু সেটাও দীর্ঘক্ষণ করতে পারলো না। কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা শক্তপোক্ত হাত মায়ার ঝুঁকে থাকা মাথাটা পেছন থেকে নিজের 5 আঙ্গুলের মধ্যে দাবিয়ে চেপে ধরে মায়াকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে মায়াকে নিজের সম্মুখে দাঁড় করায় জোরালোভাবে ব্যক্তিটি। মায়া ভয়ার্ত থমথমে দৃষ্টিতে ব্যক্তিটির দিকে তাকাতেই বাঁকা হেসে বলে উঠল ব্যক্তিটি, হ্যালো ম্যাডাম, ভালো আছেন? মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল হঠাৎ হৃদের উপস্থিতিতে। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে নিজের সাথে পেয়ে খানিকটা অপদস্থ হলো, ভয়ার্ত হলো মায়ার মুখশ্রী। উত্তেজিত হয়ে 2 কদম পিছাতে গেলে মায়ার পিঠ ঠেকলো গাড়ির দরজার সাথে। হৃদ বাঁকা হেসে এগিয়ে আসলো, গাড়ির উপর এক হাত রেখে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ে একটা ভ্রু উঁচু করে বলে উঠল, কি ম্যাডাম, বেহুশ হবেন মনে হচ্ছে? এত অল্পতে জ্ঞান হারালে চলবে? আমার অনেক কিছু করা বাকি, আর আপনার অনেক কিছু সহা বাকি। আমি নিজের শ্বশুরবাড়ি, নিজের প্রথম বউ ফেলে শালাকে নিয়ে চলে আসছি আপনার টানে, আর আপনি বেহুশ হওয়ার ধান্দায় আছেন ম্যাডাম। মায়া চমকে উঠে হৃদের দিকে চোখ বড় বড় করে তাকায়। রাতে জুইকে বলা কথাগুলো হৃদের কান অবধি কীভাবে পৌঁছালো তা জানা নেই মায়ার। জুই কখনো হৃদকে এসব বিষয়ে বলবে না সে ধারণাও আছে মায়ার। তবে রাতে মায়ার কথাগুলো জুইকে গোপনীয়ভাবে বলেছিল, যেটা হৃদের কান অবধি পৌঁছানোর নয়, কিন্তু তারপরও হৃদের কান অবধি পৌঁছালো মায়ার গোপনীয় কথাগুলো। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলল বার কয়েক। হৃদের ভয়ে উত্তেজনায় পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ তৎক্ষণাৎ নিজেকে হৃদের দুহাতের আটকা পেল সে। কি করবে নিজের উত্তেজনায় মায়ের সাথে সাথে নিজের দুহাতে মুখ ঢেকে ফেললো হৃদের ভয়ে। হৃদ কপাল কুচকায় তীক্ষ্ণ চোখে মায়াকে পর্যবেক্ষণ করতেই তার চোখ ঝলমল করে উঠল মায়ের বাম হাতে থাকা সাদা পাথরের হীরার আংটিটি দেখে। কয়েক সেকেন্ড সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের বাম হাতের ঝলমল করা আয়নের দেয়া সেই এঙ্গেজমেন্টের আংটির দিকে। হৃদ বিরক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের বাম হাতটি নিজের হাতের মুঠোয় নিতেই জোর খাটালো মায়া। ভয়ার্ত মায়া হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে হৃদ বিরক্তির রাগেই চোখ তুলে তাকালো মায়ের দিকে। দমে গেল মায়া, কম্পিত হাতে ঠায় দাঁড়িয়ে রইল
জায়গায়, নড়াচড়া করলো না। আর হৃদ মায়ার ভয়কে প্রাধান্য না দিয়ে মায়ের বাম হাতটা নিজের সামনে ধরে আংটিটি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলে ওঠে, এটা এখনও আপনার হাতে কি করে? ফেলে দিলেন না কেন? হৃদের কথায় মায়া এক পলক নিজের বাম হাতের আংটিটি দেখে নিয়ে পুনরায় চোখ আউড়িয়ে তাকায় হৃদের বিরক্তি মাখা ফেসের দিকে। মায়া হৃদের রাগে লালচে হয়ে ওঠা মুখটা চোখে পড়তেই ভয়ে মায়া আবারও বার কয়েক শুকনো ঢোক গিলল। পরপর ভয়ের তো ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে মিহি কণ্ঠে বলল, এটা আয়ন ভাইয়ের আম্মু আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। দাদিও জোরে নিষেধ করে বলেছিল এটা আমায় না খুলতে। এখন এটা ফেলে দিলে দাদি আমাকে বকা দিবে মিস্টার ভিলেন। মায়ের কথায় যেন হৃদের রাগটা কমলো না, বাড়লো। কিন্তু তারপরও মায়ের সাথে কোনো প্রকার রাগ প্রকাশ করলো না, সংযম করলো নিজেকে। তবে তৎক্ষণাৎ মায়ের অনামিকা আঙ্গুল থেকে আংটিটি খুলে নিতে নিতে হাত ছেড়ে ডাকলো হৃদ আসিফকে। কয়েক সেকেন্ডের মধ্যে আসিফ হাজির হতেই হৃদ আংটিটি হাত বাড়িয়ে আসিফকে দিতে দিতে বলল, নে ধর, তোর ভাবি তোকে এই আংটিটা গিফট করেছে। তোর একটা গার্লফ্রেন্ড আছে না, তাকে এই আংটিটা বিক্রি করে চকলেট কিনে দিবি নে। হৃদের সোজাসাপটা কথায় মুহূর্তেই থমথমে খেয়ে যায় আসিফ। সচকিত গেল তার গোপনীয় কথাগুলো হৃদকে প্রকাশ করতে দেখে, কারণ সে নিজেও এখন পর্যন্ত মেয়েটিকে নিয়ে শিওর নয়। ভালো লাগে বিধায় মেয়েটির সাথে জোরপূর্বক কথা বলে, ব্যাস এতটুকুই। তাও সেটা অল্প দিনে মাত্র, ভালোবাসার সম্পর্ক এখনও শুরু করে নাই। আর এই সবটাই ছিল হৃদের গোপনে। তাহলে হৃদ ভাই জানলো কীভাবে? আসিফের মনে প্রশ্নগুলো 2 সেকেন্ড টিকল না হৃদকে নিয়ে। সাথে সাথে গোপন দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, এই ভেবে যে হৃদ খান দুর্দান্ত বিচক্ষণতার মানুষ, কতটা তীক্ষ্ণ মাইন্ডের সেটা তার থেকে কি ভালো কেউ আর জানে। গ্যাংস্টার সাম্রাজ্য এক আধিপত্য বিস্তার করাটা হয়তো চারটেখানি কথা নয়, বিশাল ব্যাপার। কিন্তু হৃদ খান অল্প বয়সে নিজের সে আধিপত্য অনেকটাই বিস্তার করে ফেলেছে পুরো দুনিয়া জুড়ে। দিন দিন হৃদ খানের সে আধিপত্য দাপট পাওয়ার ক্ষমতা বৃদ্ধি করেছে শুধু তারই ক্রিমিনাল মাইন্ডের জোরেই। হৃদ খানের মুখে নয় দৃষ্টি চলে, চুপ থাকবে কিন্তু তাণ্ডব ঘটাবে তুমুল। কোথায় থেকে কি হলো বুঝতে বুঝতে সামনের মানুষটার জন্য সব কিছু ধ্বংসস্তূপ ধূলিসাৎ করে দিবে কালক্ষণিকেই। আর সেই হৃদের জন্য তার বিষয়গুলো জানা তো অতি সামান্য ব্যাপার। আসিফ মনস্তান্ত্রিক বিষয়গুলো আর ঘাটল না। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও চোখ আউড়িয়ে এক পলক মায়াকে দেখে নিয়ে হাত বাড়িয়ে হৃদ থেকে নিল আংটিটি। শুকনো কণ্ঠে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। আসিফ যেতেই হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার ঘামন্ত লাল মুখটার দিকে। কপালে বিরক্তি শুকনো ভাঁজ ফেলে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে উপর থেকে নিচ পর্যন্ত পরক করে নিল অতি সন্তর্পণে। রোজকার মতোই মায়ের গায়ে কলেজ ড্রেস দাঁড়িয়ে আছে, অ্যাপ্রনের সাথে গলায় স্কার্ফ বেঁধে। হৃদের এবারও পছন্দ হলো না মায়ের রোজকার ড্রেসটা। আপত্তি পোষণ করলো নিজ মস্তিষ্কে, যার রেস্ট টেনে হৃদের উঠতির আগে মাথা গরম হয়ে মায়াকে নিয়ে, যার ফলে হৃদ পুনরায় ঝুঁকে পড়লো মায়ার দিকে। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া ভয়ে হকচকিয়ে গিয়ে গাড়ির সাথে চেপে যেতেই হৃদ নিজের বাড়ন্তর আগে কটমট করে দুপাশের হাত রেখে মধ্যস্থে মায়াকে আটকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার এই অবাধে খাপ ছাড়া চলাফেরা আমার আর ভালো লাগছে না। বোরকা কই আপনার? হৃদের রাগের ভারী নিঃশ্বাস মায়ের মুখের উপর আছড়ে পড়তেই মায়া নিজের অ্যাপ্রনে দুপাশে শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কে দাঁড়ায় হৃদের সামনে। মায়ের গা শিউরিয়ে উঠছে হৃদের তপ্ত নিঃশ্বাসে, কম্পন সৃষ্টি হচ্ছে শিরা উপশিরায়। কলেজে কেউ বোরখা পরে না তো? মায়ের কম্পিত স্বরের মানেটা বুঝল না হৃদ। হয়তো নিজের রাগের কারণের কিশোরিনী মায়ের মনের হঠাৎ হওয়া কম্পন বুঝল না সে, আর না বোঝার চেষ্টা করলো, বরং বিরক্তিটাই প্রকাশ করলো দ্বিগুণ হাড়ে। দাঁত চেপে বলল, তো? অসহায় চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখ মিলল হৃদের চোখের সাথে মায়ার। হৃদের রাগান্বিত দৃষ্টির সাথে মায়া নিজের দৃষ্টি স্থির করতে না পেরে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, বাসার কেউ তো বোরকা পরে না। দাদি, ফুপি, ফিহা আপু, জুই, সার্ভেন্টরা তো বোরকা পরে না। তাই আমি। মায়া কথা সম্পূর্ণ হলো না, তার আগেই হৃদ মায়াকে মধ্যস্থ আটকে বিরক্তির সহিত বলে উঠল, নাটক করেন আপনি আমার সাথে? আমি সবার ঠেকা নিয়ে রাখছি যে কে কি পড়লো, কে কি করলো, সেটা কে কি করলো না করলো তাতে আমার কি? কেউ খাক মরুক বাঁচুক আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু আমার সাথে আপনার লিঙ্ক আছে, তাই আপনারটা আমার দেখতে হবে। আপনি আমার আমানত নিয়ে ঘোরেন, আমার সম্পদের যাতে খেয়ানত না হয় সেটাও আমার দেখার দায়িত্ব, কারণ আমি আমার সকল বিষয়ের প্রতি খুবই সেন্সিটিভ। তাই অহেতুক যুক্তি আমাকে দেখাবেন না ম্যাডাম। বোরখা পরবেন মানে পড়তেই হবে, এখানেই শেষ। হয় বোরখা পরে পড়াশোনা করবেন, নয়তো বাদ দেন। পড়াশোনা আর করা লাগবে না আপনার, এমনিতেও পড়াশোনা করে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন না আপনি। আমার স্বল্প শিক্ষিত বই চলবে, কিন্তু তারপরও আমার সম্পদের দিকে কারোর সামান্যতম দৃষ্টি মেনে নিব না আমি, মনে রাখবেন ম্যাডাম। হৃদের বারবার বলা সম্পদ কথার অর্থটা মায়ের ছোট মস্তিষ্কে বুঝলো না, তাই চোখ তুলে হৃদের দৃষ্টি সমেত হয়ে বোকার মতো প্রশ্ন করো হৃদকে, মানে সম্পদ কি?
মায়ের অবুঝতার প্রশ্নটা হৃদকে আরও রাগিয়ে দেয়। আজব, সে যে এতক্ষণ যাবৎ মেয়েটাকে ভাষণ দিল, বুঝালো তার মূল আমানত নিয়ে বিষয়টি, অথচ মেয়েটি বুঝলই না আসলে সে কি বুঝাতে চাইছে মেয়েটিকে। হৃদ বিরক্তিতে তিরতির করে গলা ঝেড়ে বলে ওঠে, আপনার পা থেকে মাথা অবধি যা কিছু আছে সবই আমার সম্পদ, আমার আমানত, যা আপনি নিয়ে ঘুরে বেড়ান রোজ রোজ অবাধ্যের মতন। কিন্তু আজকের পর থেকে সেটাও করা যাবে না, কারণ আপনি এখন থেকে আমার সম্পদ। এবার যদি আপনার কোনো সম্পদ আমার কাছে থেকে থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমি মাইন্ড করব না। বরং আমি না হয় নিজ দায়িত্বে হেফাজত করার চেষ্টা করব আপনার সম্পদের। কি আছে নাকি কোনো সম্পদ আপনার আমার কাছে? হৃদের চলিত কথার মধ্যেই মায়া লজ্জায় তুমুল গতিতে নিজের দুহাতে মুখ ঢেকে নিতে নিতে বলল, ছি কি বাজে আপনি। মায়ের হঠাৎ লজ্জায় হৃদের রাগান্বিত চোখ দুটো মুহূর্তেই খুশিতে চকচক করে উঠল। হৃদ নিজের রাগ বিরক্তি ভুলে তৎক্ষণাৎ মায়ের হাত দুটো টেনে ধরল পুনরায়। জোরপূর্বক মায়ের মুখ থেকে হাত দুটো টেনে গাড়ির সাথে চেপে ধরে বিস্মিত কণ্ঠে হৃদ বলল, বউ তুমি সম্পদ মানে বোঝো? হৃদের কথায় মায়া প্রচণ্ড লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে ছটফট করলো হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য। হৃদের শক্তির সাথে পেরে উঠল না, কিন্তু তারপরও হৃদের কাছে ধরা দিল না যে সে হৃদের বলার সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছে, বরং কৌশলে এড়িয়ে গেল মায়া বিষয়টি। হৃদের প্রশ্নের উত্তর না পেয়ে কথা ঘুরিয়ে বলল, উফ, আমার বোরখা নেই তো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার লজ্জা মিশ্রিত চেহারার দিকে। মায়াকে প্রসঙ্গ পাল্টাতে দেখে সে চুপ থাকলো, বরং নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে হৃদ মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইল। ঝুঁকে পড়লো মায়ের মুখ বরাবর, মায়ের গালের সাথে নিজের উষ্ণ গাল স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস করছিলে আমায় বউ? থমথমে পরিবেশ, গুমট উত্তাপ পেরিয়ে আবার অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ন। দীর্ঘ সময় নিয়ে নিজের মনস্তান্ত্রিক বিষয়গুলো রয়ে শয়ে ধীরস্থে সম্পূর্ণ বর্ণনা করে চোখ তুলে তাকায় নিজের সামনে। এই মুহূর্তে বেশ কয়েক জোড়া চোখের কেন্দ্রবিন্দু সে, প্রত্যেকের চেহারায় বিস্ময়কর ভাব। হয়তো আশ্চর্য হয়েছে আয়নের কথায়, হবারই কথা, অস্বাভাবিক কিছু নয়। আয়ন নিজের চোখ নামিয়ে নিচে তাকায়, পুনরায় রয়ে শয়ে বলে ওঠে, সেদিন আমাদের বিয়েটা সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল। নিজেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বিয়েটা মেনে নেওয়ার জন্য, তাই তোমাদের থেকে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম ততদিন, যতদিন না পর্যন্ত আমি মানসিকভাবে প্রস্তুত না হচ্ছি। আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই সেদিন লন্ডন চলে যায়। টানা 1-1.5 মাস ভেবেচিন্তে ডিসিশন নেয় দুই বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, মায়ের সাথে আমার পূর্ব থেকেই বিয়েটা নির্ধারিত ছিল। পছন্দ মানুষ বিধায় বিয়েটা নিয়ে অমত পোষণ করার কারণ দেখছিলাম না আমি। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিয়েটা হয়েই গেছে, তাই আমি আমার বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছিলাম। সংসারটা না হয় পরেই শুরু করব, কিন্তু বউয়ের দায়িত্ব তো নিতেই পারি সামাজিকভাবে আমি। মায়া আমার বিয়ে করা বউ, আমার যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার, তাই পারিবারিক সামাজিক দুটো দিক থেকেই আমি পুনরায় সম্মতি চাচ্ছি তোমার কাছে। আমি তোমাদের সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো কারণসহ বর্ণনা করলাম। এখন আমার মনে হয় না এরপর তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা আমাদের বিয়েটা নিয়ে, নানুমা। আমি আশাবাদী তোমরা আমার বিষয়টা বুঝবে। আয়ন দীর্ঘ টানাপোড়ানো কথাগুলো বলেই থামলো, নত মস্তিষ্কের সোজা করে পুনরায় তাকালো নিজের সামনে উপস্থিত বসে থাকা একাধিক সদস্যের দিকে। আয়নের বাবা মা, হেনা খান, আরাফ খান থেকে শুরু করে উপস্থিত ফিহা পর্যন্ত বসা তার সামনে। আয়ন রয়ে শয়ে ধীরস্থির ভাব সেদিন রাতে ঘটে যাওয়া মায়া ও আয়নের বিয়েটা সম্পর্কে জানালো তার পরিবারকে। কিন্তু সবটা শোনার পর থেকেই সবাই কেমন যেন নিস্তর স্তব্ধ নির্বাক হয়ে আছে। আয়ন বুঝলো নিজের পরিবারের শক্ট হয়ে যাওয়ার বিষয়টি, কিন্তু কতক্ষণ সে এভাবে বসে থাকবে? তাদেরও কিছু বলা উচিত, হ্যাঁ না একটা কিছু তো আসা প্রয়োজন। আয়ন পুনরাবৃত্তি করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো। সফলও হলো। নিজের অবাকতায় সামনে থেকে মুখ খুলল হেনা খান। এত কিছু ঘটে গেল, অথচ তুই একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না আয়ন? সব কিছু যেহেতু নিজেই ডিসাইড করে ফেললি, তাহলে এখন আমাদের অনুমতির প্রয়োজন কেন পড়ছে তোর শুনি? নানুমা, আমি আগেও বলেছি আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাদের কাছে থেকে বিষয়টি গোপন রেখেছিলাম এতদিন। হেনা খান কিছু বলবে তার আগে গম্ভীর মুখ খুলল মেহেরবান। তোমার কি মনে হয় আয়ন, তুমি আমাদের সেদিন এই বিষয়টি শেয়ার করলে আমরা তোমাকে বিয়েটা নিয়ে ফোর্স করতাম কি মায়াকে জোরপূর্বক মেনে নেওয়ার জন্য? আমার বিষয়টি তেমন কিছুই নয়। এখন যদি আমরা নাহুচ করি তোমার বিয়েটা নিয়ে, তাহলে? চমকে উঠে তাকালো মেহেরবানের দিকে আয়ন। নিজের মায়ের তীক্ষ্ণ মাইন্ড সম্পর্কে অবগত সে, দুর্দান্ত বাস্তব ভিত্তিক মানুষ মেহেরবান, তাই সে নিজের মায়ের অমত না করে রয়ে শুয়ে বলল, আমি আশাবাদী আম্মু, তুমি আমাকে ফিরাবে না। ছেলের কথায় চুপ থাকলো মেহেরবান, নিজের ওজন বজায় রাখলো, বিচক্ষণতার কাজে লাগালো। মাঝে মধ্যে ছেলেমেয়ের আবদার রাখতে হয়, অন্যায় পেরিয়ে চুপ থাকতে হয়। এতে করে নিজেদের সম্মান শ্রদ্ধা জায়গায় অতি দৃঢ় শক্ত থাকে ছেলেমেয়ের চোখে। তিনিও তাই করলেন, কিন্তু সামনে থেকে অধৈর্য মুখ খুলল হেনা খান। তিনি আয়নকে বলে উঠলেন, আমি ফেরাবো তোকে।
আমি তোর মার মতন নয়, সব কিছু সহজে মেনে নিব ছেলেমেয়ের আবদার। তুই আমার কাছ থেকে সত্যিটা গোপন করে আমাকে হার্ট করেছিস আয়ন। তাছাড়া মায়া আমার সেন্সিটিভ বিষয়, এই বাড়ির কাজের মানুষ থেকে শুরু করে উপস্থিত সদস্যরাও সবাই জানে। তাহলে আমি আমার সোনামাকে নিয়ে তোর সাথে আপোষ করব কেন? আমি এত যুদ্ধ বিগ্রহ করে মায়াকে আমার কাছে রেখে তোর সাথে আপোষ করার জন্য আমি মায়াকে তোর হাতে তুলে দিতে চেয়েছি শুধু নিজের কাছে রাখার জন্য, কিন্তু তুই বিয়ের আগে আমার থেকে কথা গোপন করা শুরু করে দিলি, যেটা আমার কাছে মোটেও পছন্দ নয়। এখন যদি তোর হাতে মায়াকে তুলে দিই, তাহলে তুই মায়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের কাছে রাখার ডিসিশন নিস আমাকে না জানিয়ে, তাহলে সেটা অবশ্যই আমি নিব না, তাই না? হেনা খানের অযৌক্তিকর কথায় বিরক্তি কণ্ঠে বলে উঠল মেহেরবান। অস্বাভাবিক কিছু তো নয় মা, স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামীর সংসার করতে গেলে সব মেয়েকেই স্বামীর সাথে থাকতে হয়, এটাই নিয়ম। তুমি নিশ্চয়ই সেই নিয়মের বাইরে কেউ নও মা। মেহেরবানের কথায় যেন হেনা খানের শরীরময় তীব্র কেঁপে উঠল। মনস্তান্ত্রিক বিষয়গুলো ভেবে মায়া ওনার সাথে থাকবে না, এই বিষয়টি যেন আঘাত হানলো হেনা খানের মাথায়। তিনি নিজের গুমোট একাকিত্বের জীবনের পুনরায় ফিরে যেতে চায় না, আর না মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। হেনা খান তীব্র নাহচ করে বসলো আয়নের সাথে মায়ার বিয়ে তিনি দিবেন না এই নিয়ে। আয়ন বুঝলো হেনা খানের ভয় হওয়ার বিষয়টি, নিজের জায়গায় ছেড়ে গিয়ে বসলো হেনা খানের পাশে। হেনা খানের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বুঝদার গলায় বললো, আমি তোমার কাছে আমাদের বিয়েটার সামাজিক স্বীকৃতি চাচ্ছি না নুমা, আমি মায়ার সাথে একটা সংসার শুরু করব না, তাই মায়া তোমার সাথেই থাকবে আপাতত। তাছাড়া সামাজিক আনুষ্ঠানিকভাবে মায়াকে আমার ঘরে উঠিয়ে নিয়ে গেলেও মায়া তোমার কাছেই থাকবে সবসময়। আয়নের কথায় মন গলল হেনা খানের, নরম হয়ে আসলো নিজের মাঝে, কিন্তু আপত্তি পোষণ করলো আরাফ খান। তিনি দীর্ঘ সময় নিয়ে পরিবারের আলোচনা সভায় নীরব সদস্য ছিলেন, প্রত্যেকের দিকটা তীক্ষ্ণতার সহিত বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিশেষে যেটা ওনার মাথায় আসলো সেটা হলো আয়নের বিয়ের রাতে ঘটে যাওয়া কিছু বিষয়ের ঘটনাগুলোকে নিয়ে। তিনি অত্যন্ত গম্ভীর মুখে মুখ খুলল আয়নের সঙ্গে, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো আয়নকে, তোমার কখনো অস্বাভাবিক লাগেনি আয়ন বিয়েটা নিয়ে? আমার তো বেশ অস্বাভাবিক লাগছে সব কিছু। মানে নিজের বিচক্ষণতা কাজে লাগাও আয়ন, তুমি তো অলস মস্তিষ্কের নও। মানে প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো, উত্তর পাবে, সেই সাথে আমাদেরও উত্তর দিতে পারবে তুমি। চমকে তাকালো আয়ন আরাফ খানের মুখের দিকে। হঠাৎ ওনার গুমট প্রশ্নে আয়ন চমকালো, বাকি সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। উনি মনোযোগ হলেন না কারো দৃষ্টি নিয়ে, বরং আগেই নেয় আয়নকে প্রশ্ন করে বলল, তোমার ভাষ্য মতে জুই তোমার কোলে ছিল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, জুই তোমার কোলে থাকলে গ্রামবাসী তোমার সাথে জুইকে না জড়িয়ে মায়াকে কেন জড়িয়ে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ডের ছিল, তারা তোমার সাথে জুইকে জড়ানোর কথা ছিল, মায়াকে না। কারণ তাদের ভাষ্যমতে অন্তরঙ্গ অবস্থায় তোমাকে জুইয়ের সাথে পাওয়া গেছে, মায়ার সাথে না। তাই পাত্রের নামটা কিন্তু যুক্তি সহকারে জুইয়ের নামটাই আসার কথা। দ্বিতীয়ত, তুমি বলছো বিয়ের সময় তুমি পাত্রের নামটা পর্যন্ত উল্লেখ করনি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তাদেরকে পাত্রের নাম না বললে তারা মায়ার নামটা কিভাবে বসালো তোমার পাশে? জুইয়ের নামটাও তো হতে পারতো। তৃতীয়ত, মায়ার পরিবার এখনও পর্যন্ত জানে মায়া হৃদের বউ। মায়ের সাথে হৃদের বিয়েটা বাতিল হয়ে গেছে, সেটা আমরা এখনও অবধি তাদেরকে জানাইনি। এখন কেন জানাইনি সেটা অবশ্য আলাদাভাবে আমার কাউকে কিছু বলতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মায়ার পরিবারের বা জুই সবাই জানে মায়া হৃদের বউ, সেখানে জুই এত সহজে মায়ের দ্বিতীয় বিয়েটা মেনে নেওয়ার কথা না। কারণ সেখানে জুই অলরেডি জানে মায়া বিবাহিত। সেখানে একটা বিবাহিত মেয়ে যে দ্বিতীয়বার বিয়ে করতে পারে না, সেটা বোঝার বয়স অন্তত জুইয়ের আছে। তাই তারও সেদিন রাতে অন্তত মায়ার হয়ে আপত্তি করার কথা। তাই আমাদের সবটা জানা প্রয়োজন আয়ন। আরাফ খানের দীর্ঘ প্রশ্নের চত্বরে টনক নড়ল আয়নের। চমকানো ভঙ্গিতে তাকালো আয়নের আরাফ খানের মুখশ্রীর দিকে। আরাফ খান বলা প্রতিটা প্রশ্নই যুক্তিযুক্ত। আয়ন ভেবেছিল এই বিষয়ে, তবে এতটা দৃঢ়তার সঙ্গে না। মায়াকে স্বাভাবিক দেখায় তার মাথা থেকে জুয়ের বিষয়টা বের হয়ে গেছিল। সে অন্তত বোকামি কাজ করলো, একবার অন্তত সম্পূর্ণ বিষয়টি ঘেঁটে দেখার দরকার ছিল। ভর দুপুরে কলেজ শেষ করে ড্রয়িং রুমের মেইন দরজা ধরে প্রবেশ করলো মায়া। থমথমে পরিবেশ, সবাইকে জড়ো হয়ে বসে থাকতে দেখে খানিকটা অপদস্থ হলো মায়া। তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখে পড়লো আয়নের মুগ্ধ করা দৃষ্টিতে। আয়নকে দেখে মায়া হাসলো, আশেপাশে চোখ আউড়িয়ে জুইকে খুঁজলো মনে মনে। কোথাও দেখতে না পেয়ে বুঝলো মায়ার রুমে আছে সে। মায়া সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতস্ততায় শহীদ ঠোঁট প্রসারিত করে হাসতেই সামনে থেকে নিজের কাছে ডাকলো হেনা খান। মায়া রয়ে শোয়ে হেনা খানের কাছে যেতে তিনি আয়ন ও ওনার মধ্যস্থে জায়গায় বসায় মায়াকে। মায়া খানিকটা ভীতু চোখে আউড়িয়ে পাশে বসে আয়নকে দেখে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পিছনের ড্রয়িং রুমের দরজার দিকে, হৃদ দরজা ধরে প্রবেশ করছে কিনা দেখার জন্য। হৃদকে দেখতে না পেরে মায়া হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে, কারণ হৃদের ঘোর নিষেধ, মায়া কোনো পুরুষ মানুষের ছায়াও মারাতে পারবে না। মায়া অবাধ্য হতে চায় না মিস্টার ভিলেনের, সে তো তার মিস্টার ভিলেনের বাধ্য নারী হতে চায়। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করে পেছনের দরজার দিকে তাকায়, কাউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে তার। আয়নের তীক্ষ্ণতার মাঝেই হেনা খান মায়ের কাছ থেকে কলেজ ব্যাগটা খুলে নিতে নিতে বললো, আজ এত তাড়াতাড়ি আসলি যে? আজ বৃহস্পতিবার দাদি, হাফ ডে ছুটি হয়তো। ও মনে ছিল না আমার। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস ক্যান্টিনে নাকি এখনও
পর্যন্ত না খেয়ে আছিস? কথাগুলো বলতে বলতেই হেনা খান মায়ার কপালে ছোট ছোট চুলগুলো নিজের আদুরে দুহাতে ঠেলে কপালের দুই পাশে সরিয়ে দিচ্ছিল। খেয়েছিলাম। হেনা খান চমকে উঠে মায়ার বাম হাত নিজের হাতে নিতে নিতে বলল, আংটিটা কোথায়? তো হাতের সোনামা, তোর হাতের সোনামা, নিষেধ করেছিলাম না এটা খুলতে, তাহলে খুললি কেন? আয়ন চমকে উঠে মায়ের বাম হাতের দিকে তাকালো কপাল কুঁচকে। নিজের নামের আংটিটা মায়ের হাতে দেখতে না পেয়ে কষ্ট পেল নিজের মন করতে। তবে মায়ের কাছ থেকে সত্যিটা জানার জন্য তীক্ষ্ণতা বজায় রাখল। মায়া ভীতু চোখে আবারও পেছনে ঘুরে দরজার দিকে তাকালো একবার। হৃদকে দেখতে না পেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, উনি নিয়ে গেছেন আমার থেকে। হেনা খান কিছু বলার আগেই প্রশ্ন করল, আয়ন উনি কে? আপনার ভাই। মায়ের মুখে আপনার ভাই শব্দটা বুঝল না আয়ন, কারণ এই মুহূর্তে খানবাড়িতে আয়ন ছাড়া অন্য কোনো ভাই জাতীয় পুরুষ নেই। কারণ সোহাগ লন্ডনে আছে বাবা মার সাথে, হৃদও খানবাড়িতে নেই। তাই মায়া আপনার ভাই বলতে আসলে কাকে বোঝাতে চাইছে সেটাও ধরতে পারলো না উপস্থিত কেউ। আয়ন তীক্ষ্ণ কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো মায়াকে, আমার ভাইকে? আয়নের কথায় ভীতু চোখে তাকায় সেদিকে। আয়ন হৃদকে চিনতে না পারছে না বলে অনেক অসহায় হলো মায়া। 5 মিনিট আগেও তো মায়া হৃদের সাথে ছিল, তাহলে সবার তো জানার কথা হৃদ বাংলাদেশে আছে। আর আয়নকে আপনার ভাই শব্দটা বলতে হৃদকে বোঝাতে চাইছে। মায়া রয়ে শোয়ে আয়নের প্রশ্নের উত্তরে একই ভঙ্গিতে বলল, উনি আর কি? মায়ার বারবার উনি বলাতে কপাল কুঁচকে আসে আয়নের। সে কিছু বলবে তার আগেই সামনে থেকে গম্ভীর মুখ খুলল আরাফ খান। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মায়াকে বললেন, হৃদ নিয়েছে তোমার আংটিটা সোনামা। মায়া তৎক্ষণাৎ ধীরস্থির মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আয়ন কপাল কুঁচকে তাকায় মায়ের দিকে। মায়ের অদ্ভুত ব্যবহারে সব কিছু কেমন যেন হঠাৎ এলোমেলো লাগছে তার। মায়া কেন হৃদকে ভাইয়া বলে সম্বোধন না করে বারবার উনি রাখছেন? মায়ের কিসের এতটা জড়তা হৃদকে ভাইয়া ডাকা নিয়ে, সেটাও বুঝলো না আয়ন। তাছাড়া হৃদই বা কবে বাংলাদেশে আসলো সে তো শোনেনি হৃদকে বাংলাদেশে আসতে। এমনকি সে কাল রাতে লন্ডন থেকে বাংলাদেশে ফিরলো, সকালে খানবাড়িতে এসেও হৃদকে পায়নি। তার মানে হৃদ অল্প কিছুক্ষণের মধ্যে এসেছে খানবাড়িতে, আর সেই সময়ের মধ্যে মায়ার হাত থেকে আয়নের নামের আংটি খুলে নেয়। কিন্তু কেন? তাছাড়া আজকাল হুটহাট হৃদকে বাংলাদেশে পাওয়াটাও বড় চমকের চেয়ে কম কিছু নয় তাদের জন্য। আয়ন আর কিছু ভাবতে পারলো না, তার আগেই অতি উৎসাহের মুখ খুলল হেনাহান। হৃদ বাংলাদেশে এসেছে? তুই দেখেছিস হৃদকে? হৃদ কি খানবাড়িতেই আছে সোনামা? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মিহি কণ্ঠে বলল, উনি বাহিরেই আছে দাদি। মায়ের কথা মধ্যে তীক্ষ্ণ কণ্ঠে পাশ থেকে প্রশ্ন করলো মেহেরবান, তাহলে তুমি কেন হৃদকে তোমার হাতের আংটিটা খুলতে দিলে? নিষেধ করনি কেন? মায়া কিছু বলল না মেহেরবানের কথা, বরং নত মস্তিষ্কে চুপ করে রইল। মেহেরবান বা হেনা খান আরও কিছু প্রশ্ন করবে মায়াকে, তার আগেই আরাফ খান হাতের ইশারায় আপাতত চুপ থাকতে বললেন তাদেরকে। তিনি মায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে কিছু একটা ভাবলো মনে মনে। নিজের মনস্তাত্ত্বিক ধারণাটা সত্যায়িত যাচাই করার জন্য মায়াকে প্রশ্ন করলে বলল, আয়ন কাছ থেকে আমরা সেদিন রাতের ঘটনাটা শুনলাম, বিয়েটা কি সত্যি হয়েছিল সোনামা? আরাফ খানের কথায় চমকে উঠে তাকায় মায়া আয়নের দিকে। আয়নকে এক পলক দেখে নিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকায় আরাফ খানের দিকে। মায়ের সম্মতি জানিয়ে বলল, হয়েছিল দাদাজান। তুমি রাজি এই বিয়েতে? না মানে তোমার সমস্যা নেই তো এই বিয়েটা নিয়ে? সরল সরল স্বীকারোক্তি প্রকাশ করলো। আমি ছোট মানুষ, আমি কি বলবো দাদাজান? আমার কথায় কি কেউ মানবে এখানে? তাছাড়া আব্বু বা জুই আছে, তাদের মতামত গুরুত্বপূর্ণ এখানে, আমার নয়। সবচেয়ে বড় কথা, আব্বু ভীষণ রেগে যাবে এই বিষয়টার কথা শুনলে দাদাজান। মায়ার মুখে জুয়ের নামটা শুনে আয়ন কপাল কুঁচকে কিছু বলতে নেবে, তার আগেই আবারও হাতের ইশারায় থামিয়ে দেয় আরাফ খান। তিনি অত্যন্ত কৌশলে মায়াকে আবারও প্রশ্ন করলেন, তোমার আব্বুকে ম্যানেজ করার বিষয়টা না হয় আমরা দেখব সোনামা, কিন্তু জুয়ের মতামত প্রয়োজন পড়বে কেন? তোমার সম্মতি থাকলেও তো হয়। আমরা পুনরায় তোমাদের বিয়েটা দিতে চাই 2-1 দিনের মধ্যে। তোমাদের বলতে কারা দাদাজান? এখানে আমি কিছু না, সব কিছু হলো জুই। তাছাড়া জুইয়ের সম্মতি না দিলে বিয়েটা হবে? মায়ের কথাগুলো বলতে বলতেই থামলো হৃদের হঠাৎ আগমনে। ধূপধাপ পা ফেলে হৃদ ড্রয়িং রুমের দরজা ধরে প্রবেশ করতেই মায়া ঘাড় ঘুরিয়ে হৃদকে দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে যায়, এই ভেবে যে সে আয়নের পাশে বসে আছে। হৃদ গম্ভীর মুখে প্রবেশ করতে মুহূর্তে চোখে পড়লো উপস্থিত সদস্যদের থমথমে চেহারাগুলো। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতে চোখ পড়লো মায়ার অবস্থানটা আয়নের পাশে। মায়া আবারও হৃদের অবাধ্য হয়ে ছেলের পাশ ঘেঁষে বসতে দেখেই মুহূর্তে রাগিরিগিরি করলে উঠল হৃদের শরীরময়। এই নারীকে সে কিছুতেই বসে আনতে পারছে না ভেবেই দুহাত মুষ্টিবদ্ধ করলো বাড়ন্ত রাগে। কাউকে পরোয়া করলো না, আর না কাউকে মানল হৃদ। প্রচণ্ড রাগে হৃদ মায়ার দিকে তেড়ে যেতে নিলেই মায়া আয়নের পাশ থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সোফা থেকে। ভয়ে উত্তেজনায় তুমুল গতিতে বলতে শুরু করে, আমি কিছু করিনি, সত্যি বলছি আমি কিছু করিনি। দাদি বলল বসতে, আমি কিচ্ছু জানি না। হৃদ ও মায়ার হঠাৎ কাণ্ডে উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়।
মায়ার ভয়কে না বুঝলো, হৃদের রাগটা চোখে পড়লো সবার। হৃদ মায়ার হঠাৎ কাণ্ডে 2 সেকেন্ড থেমে গেল, পুনরায় তেড়ে আসতে চায় মায়ার দিকে রেগে, কিন্তু মায়া হৃদের রাগটা বুঝতে পেরে উল্টো ঘুরে প্রাণপণ দৌড় লাগায় উপরে নিজের রুমের দিকে। আপাতত তার মিস্টার ভিলেনের রাগ থেকে বাঁচা জরুরি, সামনে থাকলেই বিপদ। উপস্থিত সদস্যরা হৃদ মায়ের বিষয়টি বুঝতে না পারলে আরাফ খান দৃঢ়ভাবে বুঝলেন দুজনের তীব্র অধিকারবোধের বিষয়টি একে অপরের প্রতি। তবে তিনি এতটা বুঝতে পারছেন না, আয়নের সাথে যদি মায়ের বিয়েটা সত্যি হয়ে থাকে তাহলে তিনি হৃদকে কিভাবে থামাবে তাণ্ডব করা থেকে। আর যাই হোক না কেন, একজনের বউকে তো আর অন্যজনের হাতে তুলে দেওয়া যায় না, আবার হৃদকে থামানোও মুশকিল। শুক্রবার সকাল 8:15, থমথমে পরিবেশে হৃদ গুরুগম্ভীর মুখে নিঃশব্দে দুহাতে চামচ ছুরি চালিয়ে একের পর অপর নাস্তা কেটে মুখে তুলছে। গায়ে জড়ানো ধূসর রঙের শার্টের হাতা দুটো টেনে ফোল্ড করা কোনোই অবধি, গলায় কালো টাই, বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি। হৃদের ব্রাউন চোখজোড়া স্থির নাস্তার প্লেটে থাকলেও কপালের মধ্যে থাকা ঘন কালো ভ্রুজোড়া হালকা কুচকানো, হয়তো বিরক্তিতে। আর এই বিরক্তির মূল কেন্দ্র হয়তো নিজের দাদা দাদিকে ঘিরেই হৃদের। হৃদ কথা বলছে না, কিন্তু পাশ থেকে শুকনো চোখে সবটা পর্যবেক্ষণ করে চলেছে আরাফ খান। হৃদের বিরক্তি ফেসের কারণটা জানা ওনার। তিনিও চামচ নাড়িয়ে মুখে খাবার তুলতে তুলতে এক পলক নিজের স্ত্রীকে দেখে নিলেন, হালকা কপাল কুচকে। আপাতত তিনি চুপ থেকে নিজের স্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন হৃদকে। হেনা খান ডাইনিং টেবিলে আরাফ খানের সম্মোহীন আর হৃদের পাশের চেয়ারটাতে বসে হালকা জড়তা নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হৃদকে রয়ে শুয়ে। কিন্তু হৃদ আদৌ ওনার কথাগুলো কানে তুলছে কিনা বলা দুষ্কর। তবে হৃদের চোখ মুখ বিরক্তি আভাস। হেনা খান নিজের পরপর প্রশ্ন করেও হৃদ থেকে উত্তর না পেয়ে হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হৃদ যে কী পরিমাণ দেইরা সেটা ওনার জানা। হৃদ ঘাটতারামি করবে এটাই স্বাভাবিক, কিন্তু হেনা খানও দমে গেলেন না। পুরো দমে আবারও হৃদের দিকে তাকিয়ে বলে ওঠেন, তুই কি আমার কথার একটাও উত্তর দিবি না হৃদ? আমরা খারাপ কিছু তো বলছি না তোকে, তাই না? আমরা তোর ভালো চাই, এবার অন্তত একটা বিয়ে করে নে, সংসারী হ, আমরা মেয়ে দেখবো তোর জন্য। হৃদ কথা বলল না, বরং শব্দ করে হাতে থাকা চামচ ছুরি দুটো রাখলো নিজের প্লেটের উপর। হেনা খান চমকে হৃদের দিকে তাকাতেই হৃদ হাত বাড়িয়ে সামনে থেকে টিস্যু নিয়ে নিজের মুখ মুছে উঠে দাঁড়ালো। ডাইনিং টেবিল ছাড়তে ছাড়তে গম্ভীর মুখে আরাফ খানের উদ্দেশ্যে বলল, দাদাভাই 10 o'clock তোমার একটা মিটিং আছে আমার সেক্টরে, ডোন্ট বি লেট, টাইম টু টাইম চাই আমার তোমাকে। হৃদকে কথা এড়াতে দেখে ক্ষেপান্বিত হয় হেনা খান। রুষ্ট কণ্ঠে হৃদের পেছন ডেকে বলল, তুই কতদিন এড়াবি আমাদের কথা? তোর তেরামের জন্য আমার সোনামার সাথে বিয়েটা পর্যন্ত বাতিল করলে, একবার ভাবলি না তোর মায়ের শেষ পছন্দ ছিল মায়া তোর জন্য, জেদ করেই শেষ করলি সেই সম্পর্কটা। এখন আবার তেরামি করছিস বিয়ে করবি না বলে। আমরা কতদিন বেঁচে থাকবো তোর জন্য? আমরা মরে গেলে দিন শেষে একা হয়ে থাকবি তুই। আর তাছাড়া আমাদের মৃত্যুর পর তোর বাবা মাকে কী জবাব দিব? হ্যাঁ, কী বলবো যে তাদের ছেলেকে আমরা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়াতে একা রেখে এসেছি মরতে? হৃদ চলতে চলতে পা দুটো স্থির হয় নিজের মায়ের কথা স্বর্ণাভে, কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় হলো না। 2 সেকেন্ডের মধ্যে বিরক্তি নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে সামনের দিকে। যেতে যেতে নিজের দাদির উদ্দেশ্যে বলে উঠল, সংসারটা আমার সাথে যায় না দাদি, তাই যেভাবে চলছে আপাতত সেটা সেভাবে চলতে দাও, বাধ্য করো না আমাকে কোনো কিছুতে, আমি অবাধ্য বাধ্যকতা যায় না আমার সাথে। কথাগুলো বলে হৃদ পা চালালো বাহিরের দিকে। বিরক্তির রেশ জোরে তীর করছে শরীর, কিছুই ভালো লাগছে না তার। হেনা খান অসহায় দৃষ্টিপাত করলো হৃদের যাওয়ার দিকে। তিনি চাচ্ছেন হৃদকে সংসারী করতে। মায়ার যেহেতু একটা গতি হয়ে গেছে, তাই তিনি হৃদেরও একটা গতি করতে চাচ্ছেন জুয়ের সাথে। মেয়েটাকে ওনার মনে ধরেছে অনেকটা মায়ার মতোই। তাছাড়া হেনা খান যেটা বেশ করে লক্ষ্য করেছেন সেটা হলো জুয়ের খান বাড়িতে আসার পরপরই হৃদও চলে এসেছে খান বাড়িতে। এত দ্রুত হৃদ বাংলাদেশে ফেরার নয়, তারপরও ফিরেছে হৃদ। হেনা খানের মনে সংশয় সৃষ্টি হয়, হয়তো হৃদের মনে জুয়ের জন্য টান অনুভব থেকেই হৃদ ফিরতি বাংলাদেশে চলে এসেছে। তাই তিনি জুইকে দিয়ে হৃদকে বাঁধতে চাইছেন, আটকে রাখতে চায় হৃদের অবাধ্য পা দুটো নিজের মাঝে। আর যার রেশ টেনে নাস্তার টেবিলে তিনি হৃদকে পরপর কথাগুলো বলে যাচ্ছিলেন, কিন্তু হৃদের নাহচতায় বারবারই ওনাকে নিরাশ হতে হচ্ছে। হৃদ বিরক্তিতে ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। হৃদকে আসতে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলো মধ্যে একজন দ্রুততার সঙ্গে দাঁড়িয়ে দরজা টেনে খুলে দেয়। হৃদ বিরক্তিতে তীর করা শরীর নিয়ে ঢুকতে চাইল গাড়ির ভেতর, কিন্তু তার আগেই পিছন ডাকলো কেউ হৃদকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতে থেমে গেল হৃদ। ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে হালকা কপাল কুঁচকে পিছনে ফিরে তাকালো। হৃদের ব্রাউন চোখে দৃশ্যমান হলো মায়ের হাঁপিয়ে ওঠা স্নিগ্ধ মুখশ্রী। হৃদ কপাল কুঁচকে শুকনো দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আশেপাশে সকল বডিগার্ডকে হাতের ইশারায় বোঝালো চলে যেতে। হৃদ ইশারা অনুযায়ী সকল বডিগার্ডগুলো নিঃশব্দে প্রস্থান করলো জায়গা ছেড়ে। হৃদ নিজের বাম হাতের ঘড়িটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে। গম্ভীর কণ্ঠে বলে, কি চাই? হৃদের গম্ভীর মুখের প্রশ্নে ইতস্তত বোধ করলো মায়া।
দৌড়ে আসে হাঁপিয়ে ওঠা ভয়ার্ত মুখশ্রীতে সাহস সংশয় করে নত মস্তিষ্কে দাঁড়ালো সে হৃদের সামনে, কাচুমাচু করে বলল, আমি যাব আপনার সাথে। হৃদ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো মায়ার কথায়, রুষ্ট গলায় বলল, কোন দুঃখে নিব আমি আপনাকে শুনি? হৃদের কথায় তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় মায়া, ছটফট উত্তরে বলল, দুঃখে না তো, সুখে যাব আমি। হৃদ আগের ন্যায় বিরক্তি নিয়ে বলে, আপনার সুখটা কিসের শুনি? সাত সকালে মরার জন্য আমার পিছন পিছন ছুটছেন, কোন সুখে সেটা বলেন? হৃদের বিরক্তিতে কাচুমাচু করলো মায়া, পুনরায় মতন মস্তিষ্কের হয়ে পা দিয়ে হালকা ফ্লোরে খুঁটিয়ে বলল, আমি নাকফুল পরবো তো, আমাকে নিয়ে যান আপনি। হৃদের প্রশ্নে মায়া নিজের ওড়নার আঁচলে ভেতর থেকে লম্বা চ্যাপটা 12 ইঞ্চির একটা বক্স বের করে হৃদকে দেখালো। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো মায়া গুটি হাতে ধরা বক্সটিকে। মনে পড়ল তাদের বিয়ের রাতে মায়া হৃদ থেকে নাকফুল চেয়েছিল, তাই হৃদ পুনরায় এক বক্সের ডায়মন্ডের ছোট বড় অসংখ্য নোসপিন পাঠিয়েছিল মায়াকে সকালে। কম হলেও বক্সের ভিতর 300 শতাধিক নোসপিন হবে, কিন্তু হৃদ বুঝল না মায়া এই মুহূর্তে তার পিছন পিছন কেন ছুটতে চাইছে এই নোসপিনের বক্স নিয়ে। সেটা ভালো লাগে, যেটা যেটা ভালো লাগে সেটা পরে নিলেই তো হয়। ঝামেলা শেষ। হৃদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যেই মুখ খুলল মায়া, ভুল শুধালো। হৃদের মিহি কণ্ঠে বলল, নাক ফুল পড়তে গেলে নাক ফুটাতে হয়, আমার তো নাকে ফুটানো নেই, তাই আমি নাক ফুল পড়তে পারছি না। আপনি আমাকে নাক ফুটাতে সাহায্য করুন প্লিজ, আমাকে পার্লারের মহিলাদের কাছে নিয়ে চলুন, আমি নাক ফুটাবো, নাক ফুল পরবো নাকে। মায়ের খাপছাড়া কথায় মুহূর্তেই হৃদের কপালে বিরক্তির ভাঁজ পড়লো কয়েক গুণ। প্রচণ্ড বিরক্তিতে গলা ঝেড়ে বলল, নাটক করেন আমার সাথে? ফালতু সময় নিয়ে ঘুরি আমি আপনার জন্য? আমার খেয়ে দেওয়ার কোনো কাম নাই, এখন আপনাকে সাথে নিয়ে নিয়ে ঘুরতে হবে আমাকে? নাক ফুলের বাল পরার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক, কোনো এক্সট্রা নাটকের দরকার নেই আমার, যান আপনি ভেতরে যান। হৃদের কথায় কাজ হলো না, উল্টো বেঁকে বসলো মায়া, জেদ দেখালো শান্ত ভঙ্গিতে, গাল ফুলিয়ে বলল, তাহলে আমি একা একা চলে যাব কিন্তু। মায়ের বাঁকানো ভঙ্গিতে রাগান্বিত হলো হৃদ। তারপর মায়াকে কিছু বলল না, বরং বিরক্তি চোখে ফেলে আবারও একবার মায়াকে দেখে নিল। মায়ের গায়ে কাঁচা হলুদ টু পিস পরা, সালোয়ার সাদা, গায়ের বড় করে দুপাশে ওড়না টানা, দুহাতে রেশমি চুড়ি পরা, ঝনঝন শব্দ, চুলগুলো সব হাত খোপা করে হলুদ ঝুমকোর কাঠিতে আটকানো, তাতে গলায় হৃদের দেয়া বাসর রাতের সেই ছোট্ট লকেটটি পরা। মায়ের কাঁচা হলুদের শরীরের মধ্যে হলুদ রঙের ড্রেসটি যেন মাত্রাতিরিক্ত মোহিত করলো হৃদকে। তারপর হৃদ নাহুশ হলো মায়ার বেশভূষা দেখে। মায়াকে এভাবেই নিতে চায় না, নিয়ে যেতে চাচ্ছে না সে নিজের সাথে, তাই বিরক্তি নিয়ে বলল, বোরকা কই আপনার? বললাম তো বোরকা নেই আমার। হৃদ আগের ন্যায় কপাল কুঁচকে বিরক্তি কণ্ঠে বলল, কেন আপনার বোরখা এখনও আসে নাই? না। অবস্থানটা হৃদের অফিস রুমেই। মায়ার গালের দুহাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে আছে সোফার টি টেবিলের উপর, দৃষ্টি স্থির সামনে থাকা নোসপিনের বক্সের মধ্যে। মায়ার বিগত 1 ঘন্টা যাবৎ অস্থির দৃষ্টি বুলিয়ে যাচ্ছে মায়া পছন্দের নোসপিন খোঁজার অনুসন্ধানে। কোনো মতেই পছন্দ করতে পারছে না একটা নোসপিন পরার জন্য। মায়ার হৃদ ল্যাপটপে হাত চালিয়ে নিজের কাজ করে চলেছে ব্যস্ততার সহিত। কিছুক্ষণের মধ্যে তার জরুরি মিটিং, আর তার জন্যই প্রজেক্টের ডিটেলস চেক করছে, আর থেকে থেকে মায়াকে পর্যবেক্ষণ করছে ক্ষণে ক্ষণে। মায়ের নোসপিনের উপর ঝুঁকে পড়া বিষয়টি লক্ষ্য করলে আপাতত হৃদ সেদিকে মনোযোগী হতে যাচ্ছে না। সে নিজের কাজে ব্যস্ত। হৃদের আসিফ কক্ষে আরও একজনের উপস্থিতি বহমান রয়েছে। কাচুমাচুর ভঙ্গিতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে পারদর্শী, দক্ষতা সম্পূর্ণ মডার্ন পার্লারের একজন মহিলা। গায়ের সাদা কালো জিন্স টপ জড়ানো, হাতে নোসপিনের ফুটানো ছোট মেশিনটি। মহিলাটি বিগত সময় নিয়ে ভয়ার্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কক্ষের একপাশে, কিন্তু মায়ার হেলদোল নেই। এতগুলো নোসপিন থেকে একটা নোসপিন পছন্দও করতে পারছে না সে নিজের জন্য। বিউটিশিয়ান মহিলাটি আহত হচ্ছিল বারবার মায়ার কাণ্ডে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না হৃদের ভয়ে। হৃদ খান সম্পর্কে অবগত সে, তাই চুপ থেকে নিজের প্রাণ বাঁচানোর ফরজ মনে করতেছে এই সময় সে। মায়া আরও কিছু সময় নিয়ে যখন নিজের জন্য নাকফুল পছন্দ করতে পারলো না, তখন নোসপিনের বক্স নিয়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হাজির হলো হৃদের সামনে। হৃদের সামনে ল্যাপটপের উপর নিজের নোসপিনের বক্সটি রেখে আবারও ঝুঁকে পড়লো হৃদের সামনে। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল হৃদকে, দেখুন না মিস্টার ভিলেন, আমি একটা নাকফুলও পছন্দ করতে পারছি না, কী করি বলুন তো? মায়ের হঠাৎ কান্দে থমথমে খেয়ে যায়। হৃদ ব্যস্ত দুহাত থেমে গিয়ে তৎক্ষণাৎ মনোযোগ নষ্ট হলো হঠাৎ করে মায়ার হৃদের সামনে ঝুঁকে পড়ায়। আকস্মিক ঘটনায় হঠাৎ বিষয়টি কি হলো বুঝতে গিয়ে হৃদের 2 সেকেন্ড সময় নিল। অতঃপর বিষয়টি বুঝতে পেরে হৃদ রাগান্বিত চোখে মায়ের দিকে তাকাতেই মুহূর্তেই চোখ দুটো শীতল হয়ে যায় মায়ার উন্মুক্ত গলা, ঘাড় ও কানের নিচে চোখে পড়তেই। মায়া হৃদের চেয়ারের পাশে দিয়ে ঝুঁকে পড়ে রইল ল্যাপটপের সামনে থাকা নোসপিনের বক্সের উপর। হৃদের পাষণ্ড বুক কেঁপে উঠল, পুনরায় অধৈর্য হলো মন মায়াকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের গলা, ঘাড়ের চারপাশে। হৃদ আলতো হাত বাড়িয়ে মায়ের গালে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগেই অধৈর্যের মুখ খুলল মায়া। নাকফুলের বক্সে মুখ ডুবিয়ে বলল, আমাকে একটা নাকফুল পছন্দ করে দিন না মিস্টার ভিলেন,
আমি পছন্দ করতে পারছি না তো। মায়ের কথায় নিজের বাড়ন্ত হাতটা কী মনে করে গুটিয়ে নিল হৃদ। অস্থিরতা নিঃশ্বাস টানলো নিজের মাঝে সে। মেয়েটি আশেপাশে থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। তাই মায়াকে দূরে সরানোর জন্য হৃদ নিঃশব্দে কয়েক সেকেন্ডের সময় নিয়ে চোখ বুলালো নাকফুলের বক্সটির মধ্যে। স্থির দৃষ্টিতে হৃদ খুঁজে খুঁজে মায়ের জন্য খুবই সুন্দর ছোট্ট সাদা পাথরের মধ্যে নাকফুল পছন্দ করে দিল। মায়ের হৃদের দেওয়া নাকফুলটি নিয়ে খুশি হয়ে তৎক্ষণাৎ হাজির হলো বিউটিশিয়ান মেয়েটির সামনে। মেয়েটি মায়াকে নিজের সামনে বসিয়ে নাকফুলটি মেশিনের মধ্যে ভরে নিল দক্ষতার সহিত। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার কর্মকাণ্ডের দিকে। বিউটিশিয়ান মেয়েটি আসলে মেশিন দিয়ে কি করবে মায়ের সাথে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না হৃদ। মেয়েটি মায়ের বাম নাকের পাশে ছোট করে কলম দিয়ে মার্ক করলো এবং দক্ষতার সহিত মেয়েটির হাতে থাকা মেশিনটি মায়ার নাকে উপর চালিয়ে চেপে ধরতেই মায়া ব্যথায় মৃদু চিৎকার করতেই হৃদ সামনে থেকে তৎক্ষণাৎ গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটিকে, এই! সঙ্গে সঙ্গে হৃদের ভয়ে মেয়েটির হাত তরতর করে কেঁপে উঠে মুহূর্তে হাতে থাকা মেশিনটি অসাবধানতায় পড়ল মায়ার পায়ের উপর। মায়া ব্যথায় পুনরায় আর্তনাদ করে উঠল। হৃদ উত্তেজনায় তাৎক্ষণিক চেয়ার ছেড়ে মায়ার বাহু টেনে দাঁড় করালো। নিজের সামনে কপালে চিন্তিত ভাঁজ ফেলে মায়ের নাকের এপাশ ওপাশ ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাটক লাগানোর দরকার নাই নাকে, তারপরও লাগাইছো। আমার অবাধ্য হওয়াটা তোমার জন্য ফরজ কাজ হয়ে দাঁড়াইছে আজকাল। দেখি দেখাও আমাকে। ইস, বেশি ব্যথা পাচ্ছ? কথাগুলো বলতেই ব্যস্ততার চোখ বুলালো হৃদ মায়ার নাকে। খুবই অল্প পরিমাণে রক্ত হৃদের চোখে পড়লো মায়ের নাকের নাকফুলের চারপাশে। হৃদ ব্যস্ত ভঙ্গিতে মায়ের দুগালে নিজের দুহাত ভাঁজে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, উফ, রক্ত তো বের হচ্ছে নাক দিয়ে। ইস, বেশি ব্যথা লাগছে? কষ্ট হচ্ছে বউ? মায়ের চোখ মুখ লাল হয়ে গেল হঠাৎ ব্যথায়। নাকফুল পড়ার ব্যথায় চোখ দুটো টইটুম্বুর হলো নোনা জলে। টপ করে গাল গড়িয়ে পড়ল হৃদের হাতে মাঝে। হৃদ পুনরায় ব্যস্ত হলো মায়ের সামান্য ব্যথায়। অত্যন্ত আদরের সহিত হৃদ মায়াকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, ব্যথা কমে যাবে, কান্না করো না। বলতে বলতেই পরপর ধীরস্থে ফু দিতে থাকলো মায়ার নাকের চারপাশে। হৃদ বিউটিশিয়ান মেয়েটি চমকিত ভঙ্গিতে তাকিয়ে থাকলো হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ খানের মতো ব্যক্তি যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না মেয়েটির। মেয়েটি বুঝলো হৃদ খানের বিরক্তি, রাগের ভাজে ভাজেও মায়াকে নিয়ে দারুণ উত্তেজনা তার, যেটা নিখুঁতভাবে প্রকাশ করে যে গ্যাংস্টার হৃদ খানের কতটা জুড়ে দুর্বলতা এই ছোট্ট মেয়েটি, যার শত শত মানুষের রক্ত ঝরাতে বিন্দুমাত্র ঘামের রেশ থাকে না তার কপালে। সেই হৃদ খানের কতটা উত্তেজনা মায়ের সামান্য এক ফোঁটা রক্ত নিয়ে। মেয়েটি মুগ্ধতা নিয়ে মায়াকে আবারও এক পলক চোখ বুলাতেই হৃদের রাগান্বিত দৃষ্টির সম্মোহন হলো সে। হৃদ তিক্ততা ঝেড়ে চিবিয়ে চিবিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার। মেয়েটি আর দাঁড়ালো না, প্রাণের ভয়ে তৎক্ষণাৎ পালালো হৃদের অফিস থেকে। মায়াকে সোফার টি টেবিলের উপর বসিয়ে হৃদ হাঁটু গেড়ে বসলো মায়ার সামনে। নিজের দুহাতে মায়ের দুগাল অত্যন্ত আদরের সহিত চোখের পানি মুছে দিল। মায়ের ব্যথাতুর পাটা রাখলো নিজের পায়ের উপর। মায়া চমকে উঠে নিজের পা সরিয়ে নিতে চাইলে হৃদ পুনরায় মায়ের পা শক্ত করে টেনে ধরে বিরক্তি চোখে হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে পুনরায় নিজের দৃষ্টি স্থির করে মায়ের ব্যথাতুর পায়ের পাতায়। সেখানটায় বিউটিশিয়ান মেয়েটির অসাবধানতা বশত নোস্পিনের মেশিনটি ফেলে দিয়েছিল। হৃদ মায়ের লাল হয়ে যাওয়া পাটি দেখতে দেখতে বিরক্তি কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এমনই হয়। বালের একটা নাকফুলের জন্য 2 জায়গায় ব্যথা পেলে। না করেছি, পড়ার দরকার নাই, তারপরও কথা শোনো নাই আমার। হৃদের কথায় মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি নাকফুল না পড়লে আপনার অমঙ্গল হতো। আম্মু বলে বউদের নাকফুল পড়তে হয় নাকি স্বামীর মঙ্গলের জন্য। স্যাঁ, ফালতু যত সব কুসংস্কার, থার্ড ক্লাস কথাবার্তা। তোমাকে বউ সাজতে কে বলছে? আমি বলছি আমার জন্য তুমি বউ বউ হয়ে চলো? হ্যাঁ, আমি মঙ্গল অমঙ্গল বুঝি না। যখন যেটা হবার তখন সেটা হবেই আমার সাথে, আর সেটাকেই নিয়তি বলে। তাছাড়া মরলে আমি মরবো, আপনি কেন নাক ফুটাতে গেলেন? এখন ব্যথাটা কে পাচ্ছে শুনি, আমি না আপনি? হৃদের মুখে মরার শব্দটা যেন কষ্টে দলা পাকিয়ে আসলো মায়ার গলায় মুহূর্তেই। পুনরায় টইটুম্বর হলো মায়ের চোখ দুটো, গাল বেয়ে পড়লো 2 ফোঁটা নোনা জল। মায়া নিজের কান্নায় ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি অনেক পাষণ্ড মিস্টার ভিলেন। তো আজকের জন্য এতটুকুই থাক। আর আজকে হচ্ছে তোমাদের একটা কনফিউশন দূর করি, সেটা হচ্ছে মায়া যা করে বা মায়া যখনই হচ্ছে যেটা লিখে ওর রুমে বসে ডায়েরিতে যে ওর এই জিনিসটা প্রয়োজন, বা ও কোনো কিছু লেখে, বা যখন ও হৃদকে মিস করে হৃদ কীভাবে বাংলাদেশে চলে আসে। তো মায়ার পুরো রুমের মধ্যে হচ্ছে হৃদ খান সিসিটিভি ক্যামেরা লাগানো। সেটা হচ্ছে হৃদ খান বসে বসে যেখানেই থাকে মায়াকে সে দেখে, এবং সেটা মায়ের ড্রেসিং টেবিলের উপরেই লাগানো। সেটা হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা পর্বে একটু একটু করে তোমরা জানতে পারবা। তো তোমাদের ওইখানে একটা কনফিউশন থেকে যাবে মায়ার মতো, যে আমি মায়া যখনই মনে মনে কিছু একটা ভাবে তখন হৃদ কোথা থেকে জেনে যায়। তাই আমি একটু তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম, একটু ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, বেশি বেশি করে কমেন্ট করবা,
লাইক তো অবশ্যই করবা, তোমরা একদম লাইক করতে চাও না। বাকিটা কেমন লাগলো গল্পটা সেটা জানাবা, আর গল্পটা নিয়ে অবশ্যই মন্তব্য করবা। তোমরা মানে গল্প নিয়ে কোনো কমেন্ট করো না, আমি বুঝি না কিছু। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।